Radio Today, 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে এখনকার প্রধান খবরগুলো। যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড, তবে আদালত বা ট্রাইব্যুনাল চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন, আপিল বিভাগের রায়। ইন্টারনেটের গতি বাড়াতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন সহ 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিল একনেক। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু, মহামারীর কারণে এবার উন্মুক্ত স্থানে বিজয় দিবসের অনুষ্ঠান করতে বারণ। এবং 2020-21 শিক্ষাবর্ষে দেশের 19টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জানালেও ইউজিসি। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড, তবে আদালত বা ট্রাইব্যুনাল চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রে 30 বছরের কারাদণ্ডের এই বিধান প্রযোজ্য হবে না। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ভার্চুয়াল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আসামি পক্ষের পুনর্বিবেচনার আবেদনের বিপরীতে রায় ঘোষণায় আপিল বিভাগের রায়টি বহাল থাকল। এর আগে গত 24শে নভেম্বর আপিল বিভাগে একটি রিভিউ আবেদনের শুনানিতে এই রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। বাই মেজরিটি ওনারা যেটা বলছেন যে লাইফ বলতে প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে যে সারা জীবনই হবে, আমৃত্যু হবে। লাইফ অর্থ যে প্রাইমা ফেসি আমৃত্যু। তবে ওনারা বিভিন্ন আইনের বিভিন্ন ধারার উপধারা বিশ্লেষণ করে ওনারা বলছেন যে এটাতে মনে হচ্ছে যে এটা 30 বছর। যদি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কেউ মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন, সেই ক্ষেত্রে এই যে বেনিফিটটা যে 30 বেনিফিট বা 30 বছর এটা হবে না, তাদের আমৃত্যু থাকতে হবে বলছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। ইন্টারনেটের গতি বাড়াতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন সহ 2115 কোটি টাকা ব্যয়ে 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন 2293 জন আর সুস্থ হয়েছেন 2513 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গেল মার্চের পর থেকে দেশে করোনা প্রাদুর্ভাবের 268 দিন গড়িয়েছে। মাঝে অনেকটা সময় শনাক্তের সংখ্যা কম থাকলেও দ্বিতীয় পর্যায়ের ঢেউয়ে ফের দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। গেল একদিনে আরও 31 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে এদিন আরও 2293 জনকে নতুন করে শনাক্ত করা হয়েছে। 15,500 মানুষের নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 15%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4,67,000। 24 ঘণ্টায় মৃত 31 জনের মধ্যে 17 জন পুরুষ এবং 14 জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6,675 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে নতুন করে করোনায় মৃত 31 জনের মধ্যে 21 থেকে 30 বছর বয়সী 2 জন, 30 ঊর্ধ্ব 2 জন, 40 ঊর্ধ্ব 1 জন, 50 ঊর্ধ্ব 7 জন এবং 60 ঊর্ধ্ব 19 জন রয়েছেন। আর বিভাগ অনুযায়ী নতুন করে করোনায় মৃত 31 জনের মধ্যে ঢাকায় 23 জন, চট্টগ্রামে 5 জন এবং রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে 1 জন করে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে একদিনে 2513 জন সুস্থ হয়েছেন আর সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা 3,83,224 জন। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 82% বেশি। শাখাওয়াত সুমন, রেডিও টুডে।
এদিকে করোনা ভাইরাসের কারণে আসন্ন বিজয় দিবসে উন্মুক্ত কোনো স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে এক ভার্চুয়াল সভায় তিনি বলেন, ইনডোরে অনুষ্ঠান করা যাবে, তবে অনুষ্ঠান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে আগে জানাতে হবে। নিরাপদ ও ভ্রমণ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিশ্চার ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ আংশিকভাবে কার্যকর করা হলেও সকলের সহযোগিতায় এই আইন শীঘ্রই পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনে এ ব্যাপারে অনেক রেকমেন্ডেশন এসেছে, কিন্তু বাস্তবায়ন প্রয়োগে কিছু কিছু সমস্যা আছে, যে কারণে আমরা আইনটি করেও আমরা এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, আমরা এই আইন প্রয়োগের ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি। এবার বাংলাদেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির উপর ভিত্তি করে প্রণীত প্রশ্নপত্র দিয়ে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান ৩টি গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিএনপি জামায়াতের উস্কানিতেই বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক লীগ। যারা তা করছে তাদের প্রতিহত করবে সংগঠনটি। বিজয় মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের পর এই হুঁশিয়ারি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। রাত ১২টা ১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে ধানমন্ডির ৩২ নম্বরে যান তারা। সেখানে তারা শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। ১৯৭১ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের দোসররা জামাত শিবির এবং স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু বিভিন্নভাবে আস্ফালন করছে এবং বিতর্ক করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর স্থাপত্য নিয়ে যারা কটূক্তি করেছে তাদের আমরা উৎখাত চাই এবং তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করার জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মী ঐক্যবদ্ধ। আজকে আমাদের এটাই হচ্ছে শপথ। বলছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান। এদিকে ভাস্কর্য ও মূর্তি এক নয় উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, এ সম্পর্কে ভুল বোঝাবুঝি রয়েছে, তবে আলাপ আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আজ সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। আগামী ২ বছরের মধ্যে নগরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুপুরে রাজধানীর শ্যামপুর এলাকায় খালের চলমান বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় মেয়র তাপস আরও বলেন, সিএস খতিয়ান দেখে বর্ষার আগেই রাজধানীর খালগুলোকে দখলমুক্ত করা হবে। আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই আমাদের নিজ অর্থায়নে আমরা এই খালগুলো দখলমুক্ত করব এবং পরিষ্কার করব এবং পরবর্তীতে আমরা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির কাজ আমরা আরম্ভ করব। বিজয়ের মাস উপলক্ষে এবারে শুনুন আমাদের বিশেষ আয়োজন ৭১-এর বিজয় গাথা। শুরু হল বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসেই স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই বাঙালি জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দুর্বিনীত প্রাণ শক্তিতে বলিয়ান বাঙালি জাতির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় ৭১-এর মুক্তি সংগ্রাম। রাজনীতির এক মহান কবির ডাকে যে যুদ্ধের সূচনা, তাতে রক্তস্রোত পাড়ি দিয়ে স্বাধীনতা আসে পলিমাটির বাংলায়। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। মুক্তির যুদ্ধ তার সর্বাত্মক রূপ পেয়েছিল ১৯৭১ সালের এই সময়ে। একদিকে মুক্তিযোদ্ধাদের দুর্দমনীয় প্রতিরোধ, অন্যদিকে জল, স্থল আর আকাশ পথে মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত হানাদাররা। তাই পিছু হটতে তারা বাধ্য হচ্ছিল যুদ্ধক্ষেত্র থেকে। ৭১-এর আজকের দিনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সারা বাংলায় গেরিলা হামলা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আরও ভয়াবহভাবে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে পাক বাহিনী।
এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টের উচ্চ পরিষদের এক ভাষণে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণে আদেশ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান। 1 ডিসেম্বর 1971 সালে সিলেটের শমশের নগরে আক্রমণ চালিয়ে ট্যাংরাটিলা ও দোয়ারা বাজার শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী। তাদের সফল অপারেশনের মুখে সিলেটের আলীরগাঁও ও পিরিজপুর সহ কয়েকটি জায়গা থেকে পাক বাহিনী তাদের ব্যারাক গুটিয়ে নেয়। মঞ্জুর হুসাইন, রেডিও টুডে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি নাজনীন নাহার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। বাংলাদেশ থেকে মানব পাচারে 2টি এয়ারলাইন্সের কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নেতৃত্বে থাকা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তবে এগুলো বাংলাদেশের কোনো কোম্পানি নয় বলেও জানিয়েছেন তিনি। এবার দেশের বাইরের খবর। ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাকে ইসরায়েল দুর্নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তেহরান। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে মোহসেনের দাফন অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মহাসচিব আলী শাকমানি বলেন, এই হত্যা অভিযান খুবই জটিল ছিল, যেখানে ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা হয়। কোনো হামলাকারী ঘটনাস্থলে ছিল না। তিনি আরও বলেন, ইসরায়েল ও এর গোয়েন্দা সংস্থা মোসাদ এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। 2008 সালের পর ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চল ধ্বংস সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ সংস্থা ইনপের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে এবছরের জুলাই পর্যন্ত এই এক বছরে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজনে 11,088 বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছে, যা তার আগের বছরের তুলনায় 9.5% বেশি। মূলত ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো ক্ষমতায় আসার পর বন উজাড় ব্যাপক মাত্রায় বেড়েছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে এই পর্যন্ত 14,76,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর সংক্রমণ শনাক্ত হয়েছে 6,37,00,000, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 4,41,00,000 করোনা রোগী। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চেয়ে আবেদন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। নিয়ন্ত্রক সংস্থা দুটি এখন পরীক্ষার তথ্য যাচাই বাছাই শেষে ব্যবহারের জন্য নিরাপদ ও যথেষ্ট কার্যকর কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত দেবে। ইতোমধ্যে নিজেদের তৈরি কোভিড-19 ভ্যাকসিন করোনা প্রতিরোধে 94% কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে পরীক্ষার চূড়ান্ত ফলাফলে জানিয়েছে মডার্না ডিসেম্বরের মধ্যে করোনা ভাইরাসের 2 কোটি ডোজ টিকা তৈরি করবে। ওই টিকা 1 মাসে অন্তত 2 বার দিতে হবে। মডার্নার প্রধান নির্বাহী পরিচালক স্টিফেন ব্যানসেল গতকাল বলেছেন, তার কোম্পানি 2021 সালের মধ্যে 50 থেকে 100 কোটি ডোজ টিকা প্রস্তুত করবে। এর আগে আরেক নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার মার্কিন কর্তৃপক্ষের কাছে একই অনুমোদন চেয়ে আবেদন করেছে। সামনের দিনগুলোয় যুক্তরাজ্য যদি লকডাউন বিধিনিষেধের সঠিক পদক্ষেপ না নেয়, তবে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ঝুঁকিতে পড়তে হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এই তথ্য জানিয়েছেন। বিশ্বে করোনা সংক্রমণ শনাক্তের দিক থেকে যুক্তরাজ্য আছে 7 নম্বরে। এদিকে ইংল্যান্ডে চলমান লকডাউনে কোভিড-19 সংক্রমণ 30% কমে গেছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। তবে সংক্রমণ কমে এলেও ইংল্যান্ডে এখনও পরিস্থিতি উদ্বেগজনক, তাই এখনও হাঁপ ছাড়ার সময় হয়নি বলে মনে করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
করোনা ভাইরাসের টিকা ট্রায়ালে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে জানিয়ে 5 কোটি রুপি দাবি করেন ভারতীয় এক স্বেচ্ছাসেবক। করোনা ভ্যাকসিন নিরাপদ নয় জানিয়ে ওই ব্যক্তি অবিলম্বে ট্রায়াল বন্ধ করার আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, আবেদন গ্রাহ্য না হলে তিনি সেরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দিয়েছেন। তার পাঠানো নোটিশে বলা হয়েছে, শরীরে কোভিশিল্ডের ডোজ প্রবেশ করার পরই তিনি নানা উপসর্গে আক্রান্ত হন। এর জেরে মস্তিষ্কে প্রভাব পড়ে। তার দাবি, স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে টিকা নেওয়ার কারণেই তার শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এবার 40 বছর বয়সী সেই স্বেচ্ছাসেবকের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে তার বিরুদ্ধে পাল্টা 100 কোটি রুপির মানহানি মামলা করল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সংস্থাটি বলছে, তাদের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ওই ব্যক্তি এমন পরিকল্পনা করেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 1,61,000। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 31,000 মানুষ। আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে 24 ঘন্টায় 21,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এবার দেশের বাইরের খবর। দুঃখিত, এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। প্রধান মূল্যসূচক ডিএসসি এক্স 37 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,903 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 663 কোটি 84 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 92টির এবং অপরিবর্তিত রয়েছে 109টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে লেনদেন হয়েছে 26 কোটি 84 লাখ টাকার শেয়ার, আর সিএসসি 30 সূচক 47 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11,255 পয়েন্টে। এবার খেলাধুলার খবর। ফুটবল। করোনা মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেমি ডের করোনা নেগেটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। করোনা মুক্ত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে যোগ দিতে আগামীকাল কাতারে যাবেন বলে জানিয়েছেন জেমি ডে। কাতার পৌঁছে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম থাকলেও জেমি ডের জন্য তা কমিয়ে আনার চেষ্টা করবে বাফুফে, যাতে আগামী 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে অনুষ্ঠেয় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ডাগ আউটে থাকতে পারেন বাংলাদেশ দলের প্রধান কোচ। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে ঢাকার পর চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করেছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। সকালে হেলিকপ্টারে করে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পৌঁছে সেখানকার নিরাপত্তাসহ হাসপাতালের পরিস্থিতি পরিদর্শন করেন তারা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, ক্রিকেটাররা কোথায় থাকবেন, কোন পথ দিয়ে আসা যাওয়া করবেন এবং সাংবাদিকরা কোথায় বসবেন, সেই বিষয়গুলো ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিরা পরিদর্শন করেছেন। খেলার আরও খবর। মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2020। সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও যথাযথ সামাজিক দূরত্ব মেনে এবারের ক্রীড়া উৎসবে 6টি ইভেন্টে ক্র্যাবের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানাতে আজ ক্র্যাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহ অন্যরা। এই ক্রীড়া উৎসবের রেডিও পার্টনার রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্যানুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 10টায় তাপমাত্রা হতে পারে 21 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘণ্টাতেও অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্যমতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার, আর হালকা বাতাস বইছে পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 57%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 190, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে এখনকার প্রধান খবরগুলো। যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড, তবে আদালত বা ট্রাইব্যুনাল চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন, আপিল বিভাগের রায়। ইন্টারনেটের গতি বাড়াতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন সহ 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিল একনেক। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু, মহামারীর কারণে এবার উন্মুক্ত স্থানে বিজয় দিবসের অনুষ্ঠান করতে বারণ। এবং 2020-21 শিক্ষাবর্ষে দেশের 19টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে, জানালো ইউজিসি।
এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশ বিদেশে রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার। Radio Today, 89.6 FM.